This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে তনিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। তনিষ্ঠা, সবার প্রথমে মনে হয় ইন্টারভিউ লিস্টের দিকে নজর রাখবো। একদম তাই শর্মিষ্ঠা, কারণ ইন্টারভিউ লিস্টে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরে 2-4, তাহলে ফের কি দুর্নীতির গেরো এসএসসিতে? এই প্রশ্ন থাকছে এবং এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। 10-এর মধ্যে কেন 2-4 প্রশ্ন চাকরি প্রার্থীদের। সুমন আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, যে প্রশ্নগুলো সবার 10-এর মধ্যে কেন 2-4, এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? দেখো, এই ইন্টারভিউ লিস্ট বা কল ফর ভেরিফিকেশন লিস্ট দেখে একটু অনেকের সন্দেহ জাগছে যে 10-এর মধ্যে অনেকেই 10 পেয়েছেন, অনেকে 2-4 এরকম পেয়েছেন। কেন? যেটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেক বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে বরাদ্দ করা রয়েছে। সেক্ষেত্রে 5 বছর সর্বোচ্চ অভিজ্ঞতার জন্য 10 নম্বর, 2 বছরের জন্য 4 নম্বর, 1 বছরের জন্য 2 নম্বর। এভাবেই কিন্তু প্রত্যেকের শিক্ষকতার অভিজ্ঞতায় নম্বর পেয়েছেন। কয়েকটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে এই কল ফর ভেরিফিকেশন লিস্ট থেকে। দেখো, এই লিস্টে কাট অফ অনেক সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছে। সেক্ষেত্রে ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এই বিষয়গুলোর ক্ষেত্রে কাট অফ খুব হাই। ফলে কি হয়েছে না, একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট যার কাছে শিক্ষকতার অভিজ্ঞতা নেই, সে সম্পূর্ণ ঠিক করে একেবারে 60-এ 60 পেয়ে তার একাডেমিক কোয়ালিফিকেশানে 10-এ 10 পাওয়ার পরেও কিন্তু সে ইন্টারভিউর জন্য ডাক পায়নি। ফলে কিন্তু এটা একটা বড় ইস্যু হয়ে গেছে, রাজ্যের বিরোধী দলনেতা পর্যন্ত সরব হচ্ছেন। অন্যদিকে অনেকে এমন রয়েছেন যারা যোগ্য বঞ্চিত, অর্থাৎ 2016 সালে চাকরি করছিলেন, ওএমআরে কোনো দুর্নীতি নেই, কিন্তু চাকরি চলে যায়, এই পরীক্ষায় বসেছিলেন 11-12-এর জন্য, তাদের অনেকে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেননি। ফলে তারা ভবিষ্যতে কি করবেন এটা একটা বড় প্রশ্ন। তার কারণ তাদের কাছে 9-10-এ একটা সুযোগ আছে, এছাড়া আর চাকরি করার জায়গা নেই। আরেকটা যেটা সমস্যা হচ্ছে এই ফ্রেশারদের সাথে সবটা মিলিয়ে, যেহেতু অনেক প্রার্থীকে ডাকা হয়েছে, ফলে কল ফর ভেরিফিকেশন মানে কিন্তু তারা চাকরি পেয়ে যাচ্ছেন তা নয়। এরপর ইন্টারভিউ হবে, তারপর চাকরি হবে। এই সবটা মিলে কিন্তু একদিকে এই 10 নম্বর দেওয়া নিয়ে একটা মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। সবটা কিন্তু ভবিষ্যতে মামলা দ্বারাই আলোচনা হবে। তনিষ্ঠা, বেশ নজর রাখতে হবে আমাদের সকলকেই। অবশ্যই ধন্যবাদ সুমন। তনিষ্ঠা, সুমন যেটা বলছিল যে পূর্ণ নাম্বার পেয়েও অনেকের চাকরি হয়নি, সেই খবরটা দিকে যদি একটু নজর রাখতে হয় তাহলে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার হবে। এসএসসি পরীক্ষায় একাদশ-দ্বাদশে করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের, মানে যারা নতুন করে পরীক্ষায় বসলেন, যারা চাকরি করেননি আগে। মূলত ইংরেজি ও বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। অভিজ্ঞতার নাম্বারে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত করছেন ইন সার্ভিস শিক্ষকরা। মানে যাদের চাকরি চলে গিয়েছিল কাজ করতে করতে, তাদের অভিজ্ঞতার ক্ষেত্রে যেহেতু একটা নাম্বার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা পূর্ণ নাম্বার না পেয়েও চাকরি পেয়ে গিয়েছেন, কারণ অভিজ্ঞতার নাম্বারটা তাদের বেশি ফ্রেশারদের ক্ষেত্রে। একই সমস্যা অঙ্ক, ইতিহাসের ক্ষেত্রেও তৈরি হয়েছে। এটা হচ্ছে ফ্রেশারদের যে সমস্যাটা হচ্ছে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। একজন ক্যান্ডিডেট, ফ্রেশার্স ক্যান্ডিডেট, তিনি রিটেন এক্সামিনেশনে 60-এ 60, একাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 10, অর্থাৎ 70-র মধ্যে 70 পেয়েছে, যেটাই সর্বোচ্চ নাম্বার। অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পেয়েও, 100% নাম্বার পেয়েও একজন ফ্রেশার্স তিনি ডাক পেলেন না। অপরদিকে একজন ক্যান্ডিডেট, তিনি হয়তো কোনো একটা জায়গা থেকে অভিজ্ঞতা পেয়েছেন, অভিজ্ঞতার নাম্বার পাওয়ার জন্য তিনি কিন্তু ডাক পেয়ে যাচ্ছেন। এটা আসলে অসাম্য ক্রিয়েট করছে। এখন বলতে পারেন যে এক্সপিরিয়েন্সের নাম্বার কি দেওয়া হয় না? নিশ্চিতভাবেই দেওয়া হয়। সাধারণভাবে সেটা প্রমোশনাল পোস্টে দেওয়া হয়, এন্ট্রি লেভেলে সেটা সাধারণভাবে দেওয়া উচিত নয়। তাহলে কি হয়? তাহলে অসাম্য তৈরি করে। 2025-এর এসএলএসটি হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো আমাদের জেনারেলে দেখলাম 662 জনকে ডেকেছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল লিস্টটা চেক করে দেখা গেলো 6 জন ফ্রেশার্স চান্স পেয়েছে। তাহলে এইবার ধরেন ফ্রেশাররা তো চান্সই পেল না, 58, 59 পাওয়ার পরেও চান্স পাচ্ছে না। তাহলে আমাদের চাকরিটা কি করে হবে? আর 10 বছর পরে ধরেন পরীক্ষা হচ্ছে। তাহলে যারা ডাক পেলেন না তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, এই দায় কার? চাকরি চোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায়ী নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12-এ ডাকটা পাইনি। আশাবাদী 9-10-এ হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন,
অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12-এ চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এসএসসির একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোনোর পরেও বেশ কিছু জায়গায় প্রশ্ন রয়ে গিয়েছে, বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হয়ে রয়েছে। যেমন এই সুমন চিন্ময়দের কথাই শুনলেন যে তারা কিন্তু ডাক পাননি, এখনো পর্যন্ত তারা কোনো রকম ইন্টারভিউতে ডাক পাননি। আর এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জানেন তো রাজনীতির পারদ চলছে, কারণ সামনে নির্বাচন রয়েছে। তার আগেই এই এসএসসির রেজাল্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতে। দায়িত্ব তো রাজ্যের সরকারকে নিতে হবে, দায়িত্ব নিতে হবে পার্থ চ্যাটার্জিদের মতন তৃণমূল কংগ্রেসের যে নেতারা পকেটে টাকা ভরেছেন, দায়িত্ব তাদের নিতে হবে নিশ্চিতভাবে। আমি কাল যে রেজাল্ট বেরোনো ইত্যাদি ইন্টারভিউতে যারা ডাক পেয়েছেন সবটা আরেকটু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা, এবং এখানেও একটা লক্ষণীয় বিষয় দেখা গিয়েছে, যারা আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকের নাম নেই, কেন পুরো ব্যবস্থাটাই হচ্ছে দুর্নীতিযুক্ত। ফলে এদের পেছনেও কোনো ভিন্ডিকটিভ আচরণ করা হয়েছে কিনা এই বিষয়গুলো সামনের দিনে জানা যাবে। কখনোই যোগ্যতাকে ভিত্তি করতে সরকার যে রাজি হচ্ছে না, এটা কেন? সরকার সবসময়তেই যেটা কায়দাবাজি করছে, ইহা কামাল উহা করছে, এটা কেন? যত অগোছালো থাকবে তত লুটের সুবিধা হবে। আমি আবারও বলছি, এই বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি, কারণ পূর্ণাঙ্গ বিষয়টা খতিয়ে না দেখে এই যে কাট অফ মার্কসের কথা বলা হচ্ছে, এটা তো স্বাভাবিক, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে যারা আনটেন্টেড ছিল, যারা এত বছর চাকরি করেছে বিনা দোষে, যাদের চাকরি চলে গেছে, তাদের 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে এক্সপিরিয়েন্সের জন্য। তাতে কাদের গাত্রদাহ হচ্ছে? তাতে গাত্রদাহ হচ্ছে ওই ফিরদৌস শামীম, তাতে গাত্রদাহ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গ্যাংয়ের, যারা চায় না এই রাজ্যের যুবকরা চাকরিটা পাক। এই চাকরি পাওয়ার জন্য আমরা দেখেছি পথে নেমে আন্দোলন, বারবার করে পথে নামতে যে মুখগুলোকে আমরা দেখেছি, তারা আন্দোলন করেও ইন্টারভিউতে ডাক পেল না, ডাক এলো না চিন্ময় সুমনদের। বায়োলজিতে ডাক আসেনি সুমন বিশ্বাসের, ডাক পাননি আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডলের, তবে ডাক পেয়েছেন মেহবুব মণ্ডল, সঙ্গীতা সাহা। 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন কেস দিল্লি কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি, আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, একজন নেতৃত্ব পেলো কি, একজন সহযোদ্ধা পেলো না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি। এত আন্দোলন এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? আমাদের তবু একটা চান্স থাকলো, জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে? আমি পেয়েছি, আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো। আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না, তাদের জন্য কি কোর্ট ভাববে? যোগ্য প্রার্থী হিসেবে হকের চাকরির দাবিতে মাথা কামিয়ে
ছিলেন, প্রতিবাদ করেছিলেন, পরীক্ষায় বসলেও চাকরি হলো না কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্রের। চাকরি না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রাসমণি পাত্র। আন্দোলন কার্যত বিফলে গেল বলেই মনে করছেন রাসমণি। বিচার ব্যবস্থা ও রাজনীতির শিকার মন্তব্য রাসমণির। কান্নায় ভেঙে পড়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন রাসমণি পাত্র। কিভাবে মানে বলবো, অনেকটা আশায় ছিলাম, কিন্তু ভয় ছিল, যে হতাশা ছিল যে এই কমিশনে সরকার সত্যিকারের কি নিয়োগটা চায়, সত্যিকারের কি সবাই ভালো চায়, যারা যোগ্য, যাদের চাকরিটা হারিয়েছে তারা অবশ্যই পাক, কিন্তু যারা আমরা ওয়েটিং 2016 সালে আমরা যারা ফ্রেশার হিসেবে পরীক্ষা দিয়েছি, আমরা কোনো সুযোগ সুবিধা পেলাম না, আমরা কোনো বিচার পেলাম না। এই প্রশ্ন তো আছেই, যারা যোগ্য একবার পরীক্ষা দিয়ে পাস করেছিলেন, চাকরি পেয়েছিলেন, তারা চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন। এটা তো ওদের প্রতি অন্যায় হচ্ছে। 10 বছর পরে আবার পরীক্ষা দিয়ে পাস করবেই এরকম নয়, তখন তারা প্রস্তুতি নিতেন, নিয়মিত পড়াশোনা করতেন পরীক্ষার জন্য। এটা হয়নি, কিন্তু নতুন লোক তার জায়গায় চাকরি পেয়েছে, তো তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তার বিষয় আছে। তো পরীক্ষা ব্যবস্থার প্রতি হয়তো লোকের বিশ্বাসটা চলে যাবে। জেলে বসেও এসএসসির পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে ফের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন তিনি। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 16/11-তে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেবেন, এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এটা কেটে দিল। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওর ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবো। বঙ্গ বিজেপির মুখ করা উচিত শুভেন্দু অধিকারীকে। আসন্ন বিধানসভা ভোটের আগে তথাগত রায়ের মন্তব্যে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আর আপনাদের জানিয়ে রাখি, ফের শুভেন্দুর হয়ে ব্যাটিং তথাগতর। বঙ্গ বিজেপির মুখ করা উচিত শুভেন্দু অধিকারীকে। আসন্ন বিধানসভা ভোটের আগে তথাগত রায়ের মন্তব্যে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। দিলীপ ঘোষ কোনো বৃত্তে, তুমি একেবারেই ঠিক বলেছ, দিলীপ ঘোষ বৃত্তের বাইরে চলে গেছেন। যিনি বৃত্তের বাইরে চলে গেছেন তাকে নিয়ে কি কথা বলবো, কি বলবো? আপনি বিশ্বাসঘাতক বলতে কাকে বললেন? বিশ্বাসঘাতক বলতে আমি কৈলাস বিজয়বর্গীয়কে বলেছি। আমি খুব পরিষ্কার করে বলেছি, আজকে নয়, আমি 2021 সালের মে মাসে বলেছি। কৈলাস বিজয়বর্গীয় প্রধান, তো কেডিএসএ একটা টিম ছিল, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ, এই 4 জন মিলে বিজেপিকে বিভিন্ন স্তরে বিজেপির পায়ে কুড়ুল মেরেছিল এবং তারই ফলে এই অবস্থা হয়েছিল আর কি। প্রধান দায়িত্বটা ছিল কৈলাস বিজয়বর্গীয়র এবং সেই জন্য তারকে নিন্দা করার ভাষা আমার নেই। অতএব এই দলটার মধ্যে এই মানুষটির গুরুত্ব এত অপরিসীম যে এর বিকল্প একজন লোককে তো খাড়া করা দরকার এবং সেই খাড়া করার মতো লোক হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকে তো আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি নেই,
যে আমরা সেরকম একটা ব্যক্তিত্ব খেলা করতে পারবো। কিন্তু যারা আছেন তার মধ্যে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী আমার মতে, সবাই একমত না হতে পারেন, মুখ্যমন্ত্রী পদের এবং সামনে রাখবার মতন, মমতার বিকল্প হিসেবে ভাববার মতন মানুষ। আর তথাগত রায়ের এই মন্তব্য তৃণমূল কিভাবে দেখছে শুনুন। কালনেমির লঙ্কা ভাগ, বাদরে পিঠে ভাগ হচ্ছে। আগে ঠিক করুক বিজেপি। আমরা তো জানি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার গঠন সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীকে একজন বলছে সুকান্ত মজুমদার হবে সোমবার, আরেকজন বলছে তাহলে ওই শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার, এবার তথাগত রায় বলছে বুধবার তাহলে শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার কি তথাগত রায় নিজে হবে? বিহারে এনডিএ এর জয় আপ্লুত তৃণমূল সাংসদ। এতক্ষণে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন বিহারি বাবু শত্রুঘ্ন সিনহা শুভেচ্ছা জানিয়েছেন নীতিশ কুমারকে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিহারের সবচেয়ে প্রশংসিত এবং ভদ্র রাজনীতিক নীতিশ শত্রুঘ্নের অভিনন্দন বার্তায় বেজায় অস্বস্তিতে তৃণমূল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গো। সৌরভ, সৌজন্যের রাজনীতি অবশ্যই আমরা দেখে অভ্যস্ত এবং সেটাই বজায় থাকা উচিত, কিন্তু এই বিষয়টা যে 26-এর নির্বাচনের আগে চর্চায় আসবে এবং এই মুহূর্তে শাসক বিরোধী জোট তরজা চলবে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কতটা অস্বস্তি এই মুহূর্তে শাসক দল, মানে আমার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেসের কাছে নিঃসন্দেহে বিষয়টা অস্বস্তির। তার কারণ শুধুমাত্র বিহারের জয় নিয়ে আলোচনা নয়, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া জোটের শরিকরা এই জয়ের যে পরিসংখ্যান তাকেই কিন্তু কার্যত চ্যালেঞ্জ করছেন এবং তারা বলছেন যে এটা আদৌ মানুষের রায় নয়, এটা ইলেকশন কমিশনের ক্যারিশমা। গণেশ কুমারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। সেই জায়গা থেকে এই রায়ের পরিপ্রেক্ষিতে নীতিশ কুমারকে ধন্যবাদ জানাচ্ছেন, বিহারবাসীকে ধন্যবাদ জানাচ্ছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের সাংসদ। নিঃসন্দেহে খুবই অস্বস্তিকর দলের কাছে, এটা বোঝাই যাচ্ছে, কারণ দলের তরফে এই নিয়ে অফিসিয়ালি কোনো স্ট্যান্ড পয়েন্ট বা বিবৃতি আসেনি। তবে সৌগত রায় বা অরূপ চক্রবর্তীর মতো বর্ষিয়ান বা নবীন প্রজন্মের নেতারা তারা একটাই কথা বলছেন, গোটা বিষয়টি শত্রুঘ্ন সিনহার ব্যক্তিগত ব্যাপার। তিনি একজন চলচ্চিত্র অভিনেতা, অর্থাৎ বলতে চাইছেন যে তিনি, তার মতটা দলের মত নয় এবং তিনি একজন কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব নন, তিনি একজন অভিনেতা। তিনি ঘটনাচক্রে এই মুহূর্তে রাজনৈতিক দল করছেন এবং তাদের দলের সঙ্গে আছেন। তিনি যা বলেছেন সম্পূর্ণভাবে সেটা তার। তিনি একজন রাজনৈতিক দলের সাংসদ, কিন্তু তার শুভেচ্ছা বার্তাটাকে একজন অভিনেতার শুভেচ্ছা বার্তা হিসেবে ব্যাখ্যা করছে রাজ্যের শাসক দল। স্বাভাবিকভাবে বিরোধীদের বক্তব্য যেমন আপনাদের শোনাবো, তেমনই শোনাবো শাসক দলের পক্ষ থেকে ঠিক কি ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মমতার সঙ্গী শত্রুঘ্ন সিনহা। পরিষ্কার, না বুঝার কি আছে? আই রিপিট, বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, হয়তো বার্তা নিয়ে, মমতা ব্যানার্জির হয়ে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বিহারের মানুষ, তিনি বিহারের ফলাফলে শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত জায়গায়। কিন্তু একটা জিনিস সকলের মাথায় রাখা উচিত, যখন আমি একজন দলের নির্বাচিত সাংসদ, দলের প্রথম সারির মুখ, সেখানে আমার বক্তব্যে কি অভিঘাত হবে সেইটুকু যে কোনো রাজনীতিবিদের বোঝা উচিত। এমন মন্তব্য কখনোই কারুর করা উচিত না যেটা দল বিড়ম্বনায় পড়ে। শত্রুঘ্ন সিনহার এই স্টেটমেন্ট করবার আগে দলের কর্মীদের ভাবাভাগের দিকে তাকানো ভালো হতো। এর বাড়তে আমি এখনই কিছু বলছি না, বাকিটা দল এই বিষয়ে যা জানাবে। শত্রুঘ্ন সিনহা অনেক পার্টি করেছেন, কিন্তু তিনি একজন আর্টিস্ট, তিনি পলিটিশিয়ান নন। তো হয়তো মনের কথাটা সেজন্য উনি বলেছেন, একজন বিহারি হিসাবে স্বাগত করেছেন। তো বিহারের লোক যে ডিসিশন নিয়েছেন, বিহারের ভবিষ্যতে তাকিয়ে করেছেন এটা। দিল্লির বিস্ফোরণ আর তা নিয়ে এবার বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যে কি বললেন, কি তোপদাগ দেন শুনুন। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছেন, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে।
জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। উনি ওনার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আসলে তৃণমূলের এক মুখপাত্র আর তার মধ্যে কম্পিটিশন চলছে, কে বেশি কুকথা বলে নেতৃত্বকে খুশি করতে পারে। এই ধরনেরই কিছু কথা সংসদের ভেতরে বলার পরেই তো নেতৃত্ব তার সংসদের ভেতরের যে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন আবার তিনি সেই প্রতিযোগিতায় নেমেছেন। বিহার বিধানসভার সাফল্যের পর গঙ্গার গতিপথ ধরে বাংলা দখলের রুট ম্যাপ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পর নরেন্দ্র মোদী বাংলা দখলের হুঙ্কারকে স্বাভাবিকভাবে আরো সিরিয়াসভাবে দেখছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তারা এখন ইতিমধ্যেই চাঙ্গা, তবে তাদেরকেও তো বেশ কিছু বিষয় ঠিক করতে হবে রাজ্যে লড়তে গেলে। এসআইআর আবহের রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে প্রচার অব্যাহত রাখার নির্দেশ। এসআইআর আবহে কর্মীদের বুথ আগলে রাখার নির্দেশ দিচ্ছে বঙ্গ বিজেপি। তাদের বিশ্বাস, স্বচ্ছ আর নির্ভুল ভোটার তালিকা হলে অবশ্যই এতে বঙ্গ বিজেপির লাভ হবে। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধেও হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুথ সংগঠনে বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কখন না, যখন দিল্লির একেবারে সদর দপ্তরে দাঁড়িয়ে বাংলা নেক্সট টার্গেট বলে ঠিক করে দিলেন মোদী, নরেন্দ্র মোদী। কিন্তু আপনাদেরকে একবার শোনাবো ঠিক নরেন্দ্র মোদী সেই দিন বিহারের সাফল্যের পর কি বলেছেন দিল্লির সদর দপ্তর থেকে, শুনুন। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। আপনারা শুনলেন নরেন্দ্র মোদী জায়গা ধরে ধরে একদম নাম ধরে ধরে নিজের টার্গেট সেট করে দিয়েছে। এবার বিহারের পর বাংলা জয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাল্টা দাবি, বিহার আর বাংলা এক নয়। এ রাজ্যে আদৌ দাগ কাটতে পারবে না বিজেপি, এখানে ভাগ হবে না মুসলিম ভোট। বিহারের সাথে বাংলাকে বারবার লিঙ্ক করা ঠিক হচ্ছে না। বাংলা একটা স্বতন্ত্র ব্যাপার, এখানে মুসলিম কেন সব শ্রেণীর লোকই তৃণমূলকে ভোট দেবে। মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার কোনো কি আশঙ্কা? কোনোই সম্ভাবনা নেই, কোনোই সম্ভাবনা নেই মুসলিম ভোট ভাগাভাগি পড়া। মুসলিমরা দেখেছে যে তাদের স্বার্থ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রক্ষা করে, সুতরাং তারা মমতাকে ভোট দেবে। বিহারের নির্বাচনের পর উল্লসিত স্বাভাবিকভাবে বিজেপি শিবির উল্লসিত হয়ে লাভ কি? এই যে দেখুন এখন এসআইআর এর কাজ চলছে, আপনি যদি বুথগুলো দেখেন সারা বাংলার অর্ধেক বুথেও বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। একেবারে সংগঠন ছাড়া হাওয়ায় কি যেতে যায় নাকি? কিন্তু এর আগেও তো আমরা দেখেছি কোনো সংগঠন নেই স্যার, তবু 3 থেকে 77 হয়েছে একটা দল। ফলে বিহার নির্বাচন কি কোনো এফেক্ট ফেলবে না বাংলায়? না, একেবারেই কোনো এফেক্ট ফেলবে না, আমি এবারে নিশ্চিত। যদি বিহার তৃণমূলের হারের মজ্জায় কাঁপুনি না ধরাতো, তাহলে বারবার বিহার করে বিলাপ করতো না। এই বিলাপই বুঝিয়ে দিচ্ছে যে বিহারে তৃণমূল কংগ্রেস আগামী দিনের পশ্চিম বাংলার চিত্র দেখতে পাচ্ছে। বিহার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সামনে একটি আয়না, আর সেই আয়নায় তৃণমূল কংগ্রেসের সর্বনাশের রূপ পরিষ্কার পরিলক্ষিত হচ্ছে। আর যে কারণে বারবার বিহার করে একদম চিৎকার করতে হচ্ছে, তার কারণ এটাই যে বিহার মানেই পশ্চিম বাংলা থেকে তৃণমূলের বিদায়।
বাংলার মনীষীকে আবার অপমান, এরকমই তো অভিযোগ উঠছে বিজেপির এক নেতার বিরুদ্ধে। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে নোংরা আক্রমণ করলেন। বাংলার নবজাগরণের পুরোধাকে অপমান মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমারের। দেশের সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাজা রামমোহনের প্রত্যেকে জানেন, ইতিহাসে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার বাড়াতেই কি গায়ে জ্বালা মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী? এই প্রশ্ন বিরোধীরা করতে শুরু করেছেন। অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিজেপি নেতা। উচ্চ শিক্ষামন্ত্রী নিজেই জানেন না রাজা রামমোহন রায়ের অবদান। এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। विद्यार्थी का उस समय का बंगाल से आगे बढ़ते तो संताल प्रधान आता था, आज कल झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्य चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राममोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রাজা রামমোহন রায়কে গালিগালাজ, এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার মাটি চেনে না, যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে, বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে, তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার। তোমার দালালির জন্য আজকে বিপ্লবীরা ধরা পড়তো, ব্রিটিশের কাছে খোচরগিরি করতে তোমরা আরএসএস, তোমরা হিন্দু সভা। তৃণমূল কংগ্রেস তো একেবারে তুলে নাচবে, দুহাত তুলে নাচবে। অবশ্যই এটা ব্যক্তিগত মূর্খামি, এবং ব্যক্তিগত মূর্খামি এটা পরিত্যাজ্য। সাভারকারকে নিয়ে যেরকম লোকে বলে, বাকি ভারত তাকে বীর বলে, কিন্তু এই পশ্চিমবঙ্গে কিছু অজমূর্খ ব্যক্তিগত স্তরে কেউ এটা মূর্খামি করেছে, তা নিয়ে মন্তব্য করার মানেই হয় না। তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে এই পোস্ট এবং প্রবল সমালোচনা যখন হচ্ছে, তখন ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। তিনি বলছেন মুখ ফসকে বেরিয়ে গেছে, রাজা রামমোহন রায় সম্পর্কে এই মন্তব্য তার মুখ ফসকে বেরিয়ে গেছে। ক্ষমা চেয়ে মন্তব্য ইন্দর সিং পারমারের। मैं प्रायश्चित करता हूं राजा राममोहन राय जी के संदर्भ में व्यक्तिगत रूप से मैं उनका सम्मान भी करता रहा हूं, पर जो मेरे से गलती से त्रुटि से बयान मुंह से निकल गया है, उसके लिए मैं प्रायश्चित करता हूं। ফের একবার খেলা হবে বিতর্ক রাজ্যে। যেমন জানা যাচ্ছে, প্রাথমিক পর্ষদের সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূলের শিক্ষকরা। শাসকের বিরোধিতার জেরে অবশেষে বাতিল খেলা। 2 মাস ধরে বিদ্যালয় স্তরে হওয়ার কথা ছিল ক্রীড়া প্রতিযোগিতা। কি হলো আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি সুমনের থেকে সরাসরি। সুমন, দেখো, তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক শিক্ষকদের সংগঠন রয়েছে, সেই সংগঠন ভেঙে দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। সেই সংগঠনে এক সময়ের ঘোর সরকার বিরোধী মইদুল ইসলাম সে তৃণমূলে যোগদান করেছে এবং তাকে ফের ফিরিয়ে আনা হয়েছে। এবং ফিরিয়ে আনার পরেই তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তরের একটা উইং, এদের মধ্যে একটা মতবিরোধ দেখা গেল। যে খেলা হওয়ার কথা ছিল বিদ্যালয় স্তরে, সেটা বন্ধ করতে হবে, এই দাবি করলো তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। তার কারণ অধিকাংশ শিক্ষকই বিএলওর কাজ করছেন, এই সময় খেলা করা পসিবল নয়। এই দাবি যখন তৃণমূল করলো সরকারের কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকভাবে জানালো যে যারা বিএলও তাদেরকে সরিয়ে রাখা হবে, কিন্তু খেলা হবে। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের সংগঠনের চাপেই বলো, কিংবা তাদের আবদারেই বলো বা দাবিতে বলো, খেলা পোস্টপন হয়ে গেছে, খেলা হবে না। দেখো, এখানে রাজনৈতিক কারবারিরা দুটো দিক খুঁজে পাচ্ছেন। এক, এই সংগঠনটা তৃণমূলের সংগঠন, তাই তাদের দাবিকে মান্যতা দেওয়া হলো, অন্য কোনো সংগঠন বললে হয়তো এমনটা মানা হতো না। 2, তৃণমূল প্রাথমিক শিক্ষা সংগঠনের তরফ থেকে মইদুল ইসলাম, যে কিনা ব্রাত্য বসুর সাথে বাগদ্বন্দ্বে জড়িয়ে দল থেকে বিতাড়িত হয়েছিল, সে ফিরে এসে আবারও কিন্তু শিক্ষা দপ্তরের সঙ্গে এই মতবিরোধের লড়াইটা করলো এবং শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরকে পিছু উঠতে বাধ্য হতে হলো। মইদুল নিজেকে অভিষেকপন্থী বলে দাবি করে, অর্থাৎ কোথাও রাজনীতির একটা অ্যাঙ্গেলও রয়েছে, আবার এভাবেও তুমি দেখতে পারো। এইটা নিয়ে কিন্তু এখন জোর চর্চা শুরু হয়েছে। বেশ নজর থাকবে। ধন্যবাদ সুমন।
খেলাটা পিছিয়ে দেওয়াটা ব্যাপার না, সব দিক বিবেচনা করে আমরা যেটা চাইছি, যেটা 17ই আমরা 4 তারিখে আমাদের বিএলওদের কাজটা প্রায় শেষের পথে, 9 তারিখ পর্যন্ত হতে পারে। আমাদের যে ডিমান্ড 11 তারিখ থেকে যদি জানুয়ারির 5 তারিখ পর্যন্ত খেলাটা করা যায় তাহলে কিন্তু সব দিকটা করা যায়। তাই আমরা 35টি সাংগঠনিক জেলার থেকে আমরা আজকে মাননীয় পর্ষদ সভাপতির কাছে আবেদন করতে এসেছিলাম। উনি যদি একটু রিকনসিডার করেন তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব সবাই। বিএলওরা কাজের চাপ নিতে পারছে না, কোথাও বিএলওকে কাঁদতে দেখা যাচ্ছে। এমনকি মেমারিতে আমরা বিএলও মৃত্যুতেও এই অতিরিক্ত কাজের চাপের অভিযোগ পেয়েছি। এবার খাস কলকাতায় অনিমেষ নন্দী নামে এক বিএলও অসুস্থ হতে ক্ষোভে ফেটে পড়লেন বিএলওদের একাংশ। বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, এবার কি অভিযোগ উঠছে, তারা কি বলছেন? দেখো, প্রথমে অনিমেষ বাবুর আমি স্বাস্থ্যের আপডেটটা জানাই, যেটা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে তাকে অন্তত একদিন অবজারভেশনে রাখা হবে। তার কারণ তার মধ্যে যে স্ট্রেস রয়েছে, সেই স্ট্রেসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাই আগামী 24 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে। এবং এই বিএলও আজকে বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডে 205 নম্বর পার্টে তিনি আজকে বিএলও হিসেবে তিনি কাজের যোগ দিয়েছিলেন। এবং সে তার অভিযোগ এবং তার সহকর্মীদের অভিযোগ যে অত্যধিক মানসিক চাপ, একদিকে কমিশন নির্দিষ্ট সময়ে সব কাজ শেষ করতে বলছে, তার উপর সেই কাজ শেষ হওয়ার আগেই আবার নতুন করে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সব কাজটাই তাদেরকে সঠিক সময়ের মধ্যে করতে হচ্ছে এবং একা করতে হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে সব কাজটা একা করা কার্যত তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে এবং তাদের নম্বর থাকছে যা এই প্রত্যেকটা ভোটারদের কাছে, তারা রাত বিরেতে ফোন করছে, ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতিতে তারা সুরাহা চান। কি সুরাহা? এক হচ্ছে তাদেরকে সময় দিতে হবে, সেই কাজটা যে সময় শেষ করার কথা বলা হয়েছে তার থেকে সময় বাড়াতে হবে। 2 হচ্ছে তাদের এই কাজে সাহায্য করার জন্য অভিজ্ঞ কাউকে প্রয়োজন, যারা তাদের হয়ে কাজটা করবেন। তাদের প্রথমে শুধু ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছিল এবং সংগ্রহ করার কথা বলেছিল, এখন তাদেরকে সেগুলোকে ডিজিটাল ফরম্যাটেও রূপান্তরিত করার কথা বলা হচ্ছে, যেটা অ্যাপের মাধ্যমে করছে। সেই অ্যাপেও কিছু গলদ রয়েছে যে অ্যাপগুলো সঠিক সময়ে কাজ করে না, ফলে কোনো সময় একটা অ্যাপ ঠিক মতো কাজ না করার জন্য কিন্তু 1 ঘন্টার বেশিও হয়ে যায় বা তার বেশিও হয়ে যায়। ফলে সব মিলিয়ে একটা চাপের মধ্যে রয়েছেন। সেই চাপটা তাদেরকে মানসিকভাবে আঘাত করছে এবং তার জেরেই অনিমেষবাবু অসুস্থ হয়েছেন, যার সহকর্মীরা এর বিহিত চাইছেন। একদম, অনেক ধন্যবাদ সুজয়। এইখানে বন্দুক ঠেকিয়ে বলা হয়, ট্রিগার চাপিয়ে বলা হয়, এক্ষুনি করে দিন, এক্ষুনি করে দিন। 8 ঘন্টা লাগে সব কাজ করতে, কোনো সময় লাগে না। 8 ঘন্টা সময় লাগে। কিসের 8 ঘন্টা? আমরা মানুষের ভোটার লিস্ট ঠিক করছি, আমরা ছেলে খেলা করছি না। আপনারা কি চাইছেন? আমাদের সময় চাই, আমাদের সহযোগিতা চাই। আমার নাম অঞ্জনা চক্রবর্তী, আমি 34 ওয়ার্ডে, আর আমার পার্ট নাম্বার হচ্ছে 187। ম্যাডাম, আপনারা যেটা বলছেন যে সময় এবং হচ্ছে গিয়ে প্রয়োজনে সহযোগিতা বলতে ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু এখানে একটা অভিযোগ উঠে আসছে গতকাল আমরা যেটা দেখেছি যে রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না, কারণ তাদেরকে তো কিছু টাকা দিতে হবে। এই টাকা দিচ্ছে না বলে ডেটা এন্ট্রি অপারেটর সেটা তো আমাদের উপর প্রেশার হচ্ছে। একাধারে ফর্ম ডিস্ট্রিবিউশন, সেটা রিপোর্ট করতে না করতে কালেকশন করতে না করতে ডিজিটাইজেশন। আমরা এই কাজটা একসঙ্গে শুটিং করে সবটা করব। আমি বাড়ি ফিরছি, কালেকশন করতে করতে মেসেজ আসছে এক্ষুনি ডিজিটাইজেশন করতে হবে। আমার রাতে 1:30, 2টো, 3টে কোনো সময় নিয়ে আমি বসে আছি। আমি সকাল থেকে বেরোচ্ছি, কিছুটা সময় আমি রাস্তায় ঘুরে ডিস্ট্রিবিউট করছি, তারপরে আমি কালেক্ট করছি, তারপর ঘরে বসে করছি। আমাদের কোনো জীবন নেই। আমি ডায়াবেটিক পেশেন্ট, আর সবাই বেলা ওষুধ খাই। আপনারা এই জানিয়েছেন ইয়ারোকে যে আপনাদের সময়ের প্রয়োজন বা কতটা সময়? আমরা পাই না, উনি কোনো কথাই শুনতে চান না। ওনাদেরকে অনেকবার আমরা বলেছি, আমাদের প্রথমে টাইমলাইন ছিল 10 দিন নেবেন, 10 দিন নেবেন, পরে 10 দিন, কিন্তু এখন পুরো টাইমলাইন রোজ চেঞ্জ হচ্ছে। প্রতিদিন ডেটা এন্ট্রির কথা তো আমরা আগে জানতামই না। আমাদের বলা হয়েছিল কি আমরা অ্যাপয়েন্টেড হচ্ছি, ফর্ম দেব, ফর্ম নেব এবং সেটা সাবমিট হয়ে যাবে। আমরা ট্রেন্ডই না এই ব্যাপারটা। ইভেন যে অ্যাপটাতে আমরা কাজ করছি সেটাও নট ওয়ার্কিং প্রপারলি, কেননা ওটাতে ডেটা এখনো সেইভাবে আপলোড হয়নি। আমরা করতে গিয়ে দেখছি যে রেকর্ড নট ফাউন্ড। আজকে ধরুন আমরা যাদেরকে
যাকে অলরেডি ম্যাপ করে রেখেছি, আমার পার্টের লোকেরা ম্যাপ অলরেডি হয়ে রয়েছে, তাকে যদি আমি দেখি রেকর্ড নট ফাউন্ড, তার যদি হিয়ারিং হয় সেক্ষেত্রে কি সে কি বুঝবে? একটা 80-82 বছরের মানুষকে যদি আমি হিয়ারিং এ ডাকি সেটা কি মেনে নেওয়া যায়? আমি অ্যাজ আ বিএলও আমার উপর যদি দায়িত্ব থাকে যে আপনারা মানুষকে সহযোগিতা করুন, আমি কি সহযোগিতা করব? এই হিয়ারিং এ যাওয়া কি এই মানুষগুলোর পক্ষে সম্ভব? দূর থেকে আমি অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না, আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। ফলে আমার এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয়, এটা আমি আবেদন করবো ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সকলের কাছে। খাস কলকাতাতেও বিএলওদের এই বিক্ষোভ এবং স্বাভাবিকভাবে তাদের সহকর্মীরা অসুস্থ হওয়ার পরই তারা ক্ষোভে পেটে পড়ছে না, স্বাভাবিকভাবে রাজনীতিক উত্তাপও বাড়ছে। বিএলওদের ওপরে কার্যত নির্যাতন করা হচ্ছে, সময় দেওয়া হলো না পারলে প্রায়, ট্রেনিংও হলো না পারলে প্রায়। আমি বলেছিলাম ইল ইকুইপড, ইল প্রিপেয়ার্ড একটা নির্বাচন কমিশন, তার মধ্যে রোজ নতুন নতুন সার্কুলার, রোজ নতুন নতুন ধমক, যেন সবাই একেবারে গোলাম, এরকম একটা ভাব করে নির্বাচন কমিশন যেভাবে চলছে ওটা ঠিক হচ্ছে না। প্রত্যেকের কাজের একটা টাইম দেবার দরকার হয়, তারা ছুটিও পাননি। করবেন কোত্থেকে? আর নির্বাচন কমিশন কেন লোক রাখবে না? নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা কেন লোক রাখবে না? কন্ট্রাকচুয়াল বেসিসে লোক লাগবে না কেন? সব করবে রাজ্য সরকার, রাজ্য সরকারের ঘাট দিয়ে বন্দুক চালাবে আর বিএলওদের বাধ্য করবে অবৈধভাবে ভোটারের নাম বাদ দিতে। এই অসভ্যতামি ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে, বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে। প্রত্যেকে নিজের ফর্ম ফিল আপ যেরকম করছে, কোনো নাম বাদ গেলে, বৈধভাবে ভোটারের নাম বাদ গেলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে অধিকার কী করে ছিনিয়ে আনতে হয় মমতা ব্যানার্জি জানেন, অভিষেক ব্যানার্জি জানেন। নির্বাচন কমিশন এসআইআরটা পুরোপুরি গায়ে জবরদস্তি করছে। রাজ্য সরকারের প্রতিবাদ করার সুযোগ আছে, আর কি করার থাকবে। কিন্তু বিএলও আমি দেখেছি যে অনেক জায়গায় তাদের অসুবিধা হচ্ছে, ওরা নির্বাচন কমিশন বলেছে যে দরকার হলে তাদের অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, তার কি ফল দাঁড়ায় দেখতে হবে। আমার তো মনে হয় যে এই সংঘাত গুলোকে পেছন থেকে মদত দেওয়ার পেছনেও কোনো রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। এই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদেরকে দিয়ে নিয়ে এই মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন বেশি বেশি করে ঘেউ ঘেউ করবেন না। ফলে সরকারি কর্মচারীদের কুকুরের সাথে তুলনা করা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলকে নির্বাসন পাঠানোর ক্ষেত্রেও বিএলওরা বড় ভূমিকা নেবেন, সরকারি আধিকারিকরা স্বচ্ছতার সাথে কাজ করবেন, এই বিশ্বাস আসছি। বিজেপির বিএলএকে এবার হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এসআইআর এর ফর্ম তুলতে ভোটারদের বাড়ি না যাওয়ার নির্দেশ। ভাইরাল হয়েছে অডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আগে শোনাই আপনাদের সেই অডিও। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না। আমি যাবো না, না, কারণ তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলাও দেখুন আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো পরশু দিনে ছিলাম না, কালকেও ছিলাম না, তা তোকে বলছি যে বিজেপি কয়েকজন বেশি দালাবাড়ি করছে, এই করছে সেই করছে। তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি, তুই এখন আমার নিজের লোক বলে সেটা বলছি আর কি, তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে, মানে যতটা পারবি করবি, খুব বুদ্ধি করে করবি যা করার। গতকাল সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয় হিমাংশু দেবের মামা শ্যামল লোধ, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না ঘুরি। তো এই ধরনের একটা থ্রেট আমাকে যখন সকাল সকাল ফোন করে ওঠে, তো যেহেতু আমার বউ আমার পাশে ছিল, তো সেই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে যায়। আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, সেও আতঙ্কিত হয়ে ওঠে এবং তার সাথে সাথে আমার বয়স্ক মা, সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে, সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই এবং আজ আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমি গোলা থানায় এসে
একটা কমপ্লেন করে গেলাম। এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও এই একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে, দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন। আবারও আত্মহত্যা, আবারও এসআইআর আতঙ্কের অভিযোগ। আর এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো শাকিলা বিবির। আর শাকিলা বিবির মৃত্যুর সঙ্গে এসআইআর এর আতঙ্ক জুড়ে যাচ্ছে। ঠিক কিভাবে কি অভিযোগ উঠছে জানাবেন আমার সহকর্মী কৌশিক রয়েছেন ফোনে। কৌশিক, কি খবর পাওয়া যাচ্ছে, কি বলছেন তার পরিবারের সদস্যরা? দেখো, পরিবারের সদস্যরা যেটা বলছে যে এসআইআর আতঙ্কের ফলে বেশ কয়েকদিন হন্যি হয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং আজ সকালে অবশেষে যে রেল লাইন শিয়ালদা লালগোলা শাখা, সেই শাখায় কিন্তু ট্রেনে মাথা দিয়ে মৃত্যুর মতো ঘটনা আত্মহত্যা করে বলে অভিযোগ তুলেছে এবং সেখানে অভিযোগ তুলেছে এসআইআর কারণে। তবে যেটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে, যে এসআইআর এর যে 2002-এর তালিকা, সেই তালিকায় নাম রয়েছে, তবে শাকিলা বিবির ক্ষেত্রে কোনো একটা নামের যে স্পেলিং, সেই নামের স্পেলিং ভুল থাকার কারণে তিনি কিন্তু বিভিন্ন রকম দুশ্চিন্তায় ভুগছিলেন, এমনটা অভিযোগ করেছেন। এবং সেই কারণে তিনি যখন কাগজ জোগাড় করতে পারেনি বা তার নামের স্পেলিং ঠিক হবে না বা এরকম তার মনে ধারণা জন্মেছে, সেই সময় কিন্তু তিনি রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন। এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক শুরু হয়েছে। ধন্যবাদ কৌশিক। 3-4 দিন থেকে কালকে বললাম যে কোনো কিছু হবে না, আমাদের রাজ্যে ওসব কিছু হবে না, ওসব কথা বাদ দিয়ে বুঝে খালি মধ্যে ধরলে এই একটা আতঙ্ক, যোগী ধরলে মধ্যে ধরলে এই একটা আতঙ্ক করছে। ভোট আসছে আর তা বোঝা যাচ্ছে, কারণ মতুয়াদের নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা। সরকার থেকে বিরোধী সব পক্ষেরই একই বার্তা, আমি তোমাদেরই লোক। ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলন মঞ্চে গিয়েছে বাম, কংগ্রেস, এবার ময়দানে তৃণমূল। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, কারা কারা গিয়ে পৌঁছেছেন, তাদের ঠিক কি বার্তা, কিভাবে এটাকে সামনেই যে নির্বাচন রয়েছে, ভোট রয়েছে, সেটার জন্য একটা মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন রাজনীতিকরা? দেখো, প্রথমে তোমাকে বলি যে আজ 12 দিনে বলল মমতা বালা ঠাকুর, তিনি এখনো অনশন মঞ্চে রয়েছেন। এবং একই সঙ্গে যে কথা তুমি বলছিলে, একদিকে যেমন কংগ্রেস এবং সিপিআইএমের তরফ থেকে বারবার এই মঞ্চে আসা হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আসবেন, মন্ত্রী শশী পাজা তিনি আসবেন, এমনটা জানা যাচ্ছে। কিছুক্ষণ পরে তিনি আসবেন এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো যে সমস্ত অনশনরত কর্মীরা রয়েছেন, তারা দীর্ঘক্ষণ ধরে রয়েছেন, দীর্ঘ 12 দিন ধরে এত স্যালাইন নেওয়া অবস্থায় এখানে শুয়ে রয়েছেন, তারা এইভাবে রয়েছেন। তার পাশে চিকিৎসকরা রয়েছেন, যে সমস্ত মতুয়া ধর্মাবলম্বী মতুয়া মহাসংঘের যে চিকিৎসক সেল, সেই চিকিৎসক সেল তারা রয়েছেন। কিন্তু পাশাপাশি কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেটা দেখছিলাম, দুতরফে মাইক বাঁধা হচ্ছে। তো শান্তনু ঠাকুরের তরফেও কিন্তু একটা মাইক বেঁধে সেখানে প্রচার করা হচ্ছে, যেখানে এরকম মন্ত্রী আসার প্রসঙ্গ রয়েছে। দিদি, এটাকে কিভাবে দেখছেন যে একদিকে আপনার অনশন কর্মসূচি চলছে, উল্টো দিকে মাইক বাঁধা হচ্ছে? দেখুন, আমরা মানুষের জন্য আমরা অনশনে বসেছি। তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, তাদের চরিত্র মানুষের কাছে তুলে ধরছে। আমরা এখানে যারা সাধারণ হাওয়াও করে কান্না করছে, একটু একজন কান্না করলো, মা আমাকে কি হবে, তা আমরা বসেছি যে মানুষের যাতে তোরা এই ভারতবর্ষে ভোটার অধিকার পায়, তার জন্য আমরা লড়াই করছি। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আসবে, তো আপনারা কি কোথাও কি আজকে অনশন রদ করবেন এরকম ভাবনা আছে, নাকি এটা আরো চলবে? না, এটা চলবে। আমরা তো এটা কখনো ভাবিনি যে আমাদের সিদ্ধান্ত কালকে হয়েছে অল ইন্ডিয়া মতো মহাসংঘ যে আমরা এখনই ভাববো না, আরো কিছুদিন আমরা চালাবো। স্বাভাবিকভাবে এই অনশনের চলবে, সেটাই আরো একবার স্পষ্ট করে দিলেন। আপনাদেরকে জানি নাকি এর আগে অনশন মঞ্চে গিয়ে মতুয়াদের পাশে থাকার কথা বলেছিল সিপিএম, কংগ্রেস। মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি হতেই কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। আমি সবাইকে সঙ্গে নিয়ে এসেছিলাম, মূলত শারীরিক কুশল তো কষ্টের মধ্যে আছে। নিজেরা যে নাগরিক অথবা নিজেরা যে এখানকার মানুষ, এখানকার ভোটার, এইটা স্বীকৃতির জন্য মানুষকে এতদিন কষ্ট করতে হবে, অনশন করতে হবে। গোটা সমাজটাকে, মানুষকে, গরিব মানুষকে, মতুয়া, উদ্বাস্তু, মানে কী হচ্ছে এটা? এটা দিল্লির ওরা যা করছে, বিজেপি ঘোরতর অন্যায় করছে। যদিও এটা ঠিক, এদের অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজেই, এবং তার বিপদ আজকে সবাইকে ভোগ করতে হচ্ছে। এনিহাও এগুলো পুরোনো কথা। আমি শুধু বলেছি যে যে যার দলমত যা পারে করুক, কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার, কিন্তু ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে
বিরোধিতা করছে। সেই কারণে আমি এসেছিলাম, শারীরিক কুশল খোঁজ নিয়েছি। মমতা বালা ঠাকুর এমপি তিনি সহ সবাই ছিলেন, আমার সাথে সৌজন্য বিনিময় করেছে, বলেছি যে কোনো প্রয়োজন হলে আমরা আছি। বাম কংগ্রেস আশ্রয় খুঁজছে মতুয়া ছাতার তলায়, কারণ টিএমসি মমতা ব্যানার্জি মতুয়াদের ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বুঝতে পেরেছেন যে মতুয়ারা তাদের জন্য কেউ কিছু করেনি। নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা আমরাই বলেছি এবং আমরাই আইন পাস করিয়েছি, আর যাতে এসআইআরে তাদের ভোটার হিসাবে থাকতে পারেন তার জন্য প্রভিশন আছে। কিন্তু যারা তাদের জন্য কিছু করেনি মতুয়া সমাজ উদ্বাস্তুদের জন্য, তারা এখনো তাদের বিরুদ্ধেই কাজটা করছে। তখন তাদেরকে নাগরিকত্ব নিতে অস্বীকার করেছে, কোনো কিছু করেনি ক্ষমতা থাকা, তো এখনো তাদেরকে ভড়কাচ্ছে। কিন্তু দেশের আইনের বা মধ্যে সবাইকে থাকতে হবে। যে বামেরা এতদিন বলতো ধর্ম হলো আফিং, যে বামেরা তারাপীঠে তারামায়ের পুজো দিয়েছিল বলে সুভাষ চক্রবর্তীকে শোকজ ভর্ৎসনা করেছিল, কালের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। সেই বামেদের এখন মতুয়াদের সভায় গিয়ে ভোট চাইতে হচ্ছে। শূন্যর এমন জ্বালা, কিন্তু শূন্য তার সাথে আরেকটা শূন্য যোগ হয়েছে। বাম আর কংগ্রেস শূন্যর সাথে শূন্য যোগ হলেও শূন্য, বিয়োগ হলেও শূন্য, গুণ হলেও শূন্য, আর ভাগ হলে অসীমে পৌঁছে যাবে, মহাশূন্যে পৌঁছে যাবে। দাবি তো অবশ্যই এক, কারণ আজকে আমরা এই যে চিকিৎসক হতে পেরেছি, আমাদের সেই সময় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে একবেলা নাও খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়েদের শিক্ষা দাও, সেই আমি চাই। এই যে আমাদের এই আমাদের শিডিউল কাস্টে অন্তর্ভুক্তিকরণ, যার জন্য আমরা অনেকেই উচ্চশিক্ষায় সেই সুবিধাটা পেয়েছি এবং চিকিৎসক হয়েছি, তো সেই দায়বদ্ধতা অবশ্যই আমাদের সমাজের প্রতি আছে। এই লড়াই কি আপনারা জারি রাখবেন? অবশ্যই জারি রাখবো, যতক্ষণ শরীর দিচ্ছে ততক্ষণ আছি, বসে আছি। এসআইআর আবহে সিএএ ক্যাম্প শঙ্কর ঘোষের 2002-এর তালিকায় নাম না থাকা হিন্দুদের জন্য ক্যাম্প খোলা হয়েছে। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতেই এই ক্যাম্প। শিলিগুড়িতে সিএএ ক্যাম্প খুলে দাবি করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই মুখ্যমন্ত্রী মানুষকে কতখানি বিভ্রান্ত করতে পারে তার সবথেকে বড় প্রমাণ এসআইআরে হয়েছে। সিএএ এর ক্ষেত্রেও ঠিক একইভাবে উনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি সবার কাছে অনুরোধ করব, এসআইআর হোক, সিএএ হোক, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। এসআইআর সিএএ নিয়ে কোনো ধরনের রাজনীতি নয়। এসআইআর আবহের মধ্যেই ফের গ্রেপ্তার বাংলাদেশি। নদিয়ার হাঁসখালি থেকে গ্রেপ্তার 10 জন বাংলাদেশি, এমনটাই জানা যাচ্ছে। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আর কি খবর মহাদেব? দেখো, এই 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই এসআইআর এর আবহে বলা যেতে পারে যে একের পর এক কিন্তু অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কখনো দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীরা অনেকেই বাড়ি ছেড়ে তারা চলে যাচ্ছেন এসআইআর সব নেওয়ার সময়, তেমনই দেখা যাচ্ছে যে অনেকেই গা ঢাকা দিয়ে লুকিয়ে রয়েছেন, বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু সীমান্তে এখন এই মুহূর্তে কঠোর প্রহরায় রয়েছে, নাকা চেকিং চলছে সীমান্তে, সেই কারণে কিন্তু যারা বাংলাদেশ ফিরে যেতে চাইছিলেন, যারা বিগত দিনে অনুপ্রবেশকারী হিসাবে প্রবেশ করেছিলেন ভারতবর্ষে, তারা ফিরতে পারছেন না, কোথাও কোথাও আশ্রয় নিয়ে থাকছেন। এমনই ঘটনায় কিন্তু যারা আশ্রয় দিচ্ছেন তাদেরকে যেমন 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনি 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 5 জন মহিলা রয়েছে। ধন্যবাদ। মুর্শিদাবাদে লালগোলায় গরু পাচার রুখে দিল বিএসএফ। গরু পাচার করতে গিয়ে জালে বাংলাদেশি। ধৃত জিল্লুর রহমানের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। ভারতে অনুপ্রবেশ করে গরু পাচারের চেষ্টা করছিল বাংলাদেশি। এবার খোদ মন্ত্রীর নিশানায় পুলিশ। দলের গোষ্ঠী কন্দল নিয়ে পুলিশকে তোপ তৃণমূলের সভ্যদের। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য হামলার ঘটনা ঘটছে। অভিযোগ সমুদ্র চট্টোপাধ্যায়। পুলিশ কার দালালি করছে পুলিশ? সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? প্রশ্ন রাজ্যের মন্ত্রী। ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যার হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও। পুলিশ কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা নাহলে কেন হবে? হঠাৎ বাড়লো কেন? এটা এতদিন দেখিনি আমি। এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন? হঠাৎ সমাজ বিরোধীদের পুলিশের হাত থেকে বাঁচিয়েছে, আর পুলিশকে সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য বারবার রাজনৈতিক ফাঁসে পুলিশকে আটকে দিয়ে পুলিশকে এক জড় পদার্থে পরিণত করেছে। তারা আজকে বড় বড় কথা বলছে। একটা সমাজ বিরোধী নির্ভর পার্টি, যে পার্টির অধিকাংশই সমাজ বিরোধী, পছন্দের সমাজ বিরোধীরা হলে ঠিক আছে,
অপছন্দের সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশ যখন ব্যবস্থা নিচ্ছে না বা পুলিশ যখন তাদেরকে কিছু করছে না, তখনই তাদের গাত্র দেওয়া হচ্ছে। জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর আজ রবিবার তার বেহালা পশ্চিম কেন্দ্রে জনসংযোগ কার্যালয়ের সামনে জনবক্স রাখা হয়েছিল অভিযোগ জানানোর জন্য, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে উধাও সেই জনবক্সে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। এই জনবক্স বিষয়টা ঠিক কি, কারা রাখলো, কারা সরালো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার পরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একটা লিফলেট বিলি করেছিলেন তার অনুগামীরা, এবং যেখানে কিন্তু বিভিন্ন পার্থ চট্টোপাধ্যায় কি কি কাজ করেছেন এবং সেখানে নির্দিষ্টভাবে লেখা ছিল চাকরির জন্য তিনি যদি কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকেন তাহলে ড্রপ বক্সে তাদের অভিযোগ জমা দেওয়ার জন্য। এবং সেই ড্রপ বক্সটা লাগানো ছিল বেহালা ম্যান্টনে যে পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়, সেই পুরনো কার্যালয়ের সামনে গতকালকে সন্ধ্যেবেলায় লাগানো হয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আজকে সকালবেলায় দেখা গেল সেই বক্স, জনবক্স যার মধ্যে মানুষ অভিযোগ ফেলবে, সেটা কিন্তু উধাও হয়ে গেছে। এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং সেই বক্স কিন্তু কে বা কারা লাগালো, কারা রাখলো এবং কারা সেটা সরিয়ে নিয়ে গেল সেটা কিন্তু কেউ বলতে পারছে না। প্রশ্নের অন্তত উত্তর পাওয়া যাচ্ছে না, এটা পরিষ্কার। অনেক ধন্যবাদ সৌভিক।